আমরা সবাই সাধারণত ভাবি মানে প্রেম মানেই একটা শান্তির জায়গা, তাই না? একটা নিরাপদ আশ্রয়। হ্যাঁ, একদম। সারাদিনের ক্লান্তি শেষে যেখানে গেলে মনে হয় যাক বেঁচে গেলাম। ঠিক। কিন্তু যদি বলি এমন একটা প্রেম আছে যা আক্ষরিক অর্থেই মানুষকে ভেতর থেকে পুড়িয়ে ছাই করে দেয়, মানে একটা আস্ত প্রাকৃতিক দুর্যোগের মতো। বাবা, শুনলেই তো গায়ে কাটা দেয়। হ্যাঁ, ঠিক তাই। আজ আমাদের এই গভীর বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা এমনই এক অদ্ভুত অনুভূতির সাগরে ডুব দেব। আর আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু হল জাকির পারভেজের লেখা একটি অসাধারণ গদ্য, বা বলতে পারেন একটা পত্র। শিরোনাম পদ্মাবতীর অনুপস্থিতির মরুভূমি। শিরোনামটাই কিন্তু বেশ ভারী, না? পদ্মাবতীর অনুপস্থিতির মরুভূমি। একদম। এই লেখাটি পড়ার পর মানে প্রেমের ওই যে রোমান্টিক বা শান্তির ধারণাটা আছে সেটা পুরোপুরি হোঁচট খায়। আমরা আজ বোঝার চেষ্টা করব ঠিক কী কারণে একজন মানুষ তার প্রিয়জনের অনুপস্থিতিকে একটা জলশূন্য প্রাণঘাতী মরুভূমির সাথে তুলনা করছেন। আর সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো এই চিঠিটি লেখা হয়েছে মহামহিমাসু পদ্মাবতীর উদ্দেশ্যে। হ্যাঁ, মহামহিমাসু শব্দটা খেয়াল করুন। ঠিক। শুরুতেই ভাষার এই যে একটা আভিজাত্য, এর আড়ালে কিন্তু একটা বিশাল শূন্যতা লুকিয়ে আছে। এটি নিছক কাউকে মনে পড়ার চিঠি নয়। আমরা যখন পুরো লেখাটির মনস্তাত্ত্বিক দিকগুলো বিশ্লেষণ করব, তখন দেখব এটি আসলে একজন তৃষ্ণার্ত, দগ্ধ মানুষের অস্তিত্ব রক্ষার লড়াই। হ্যাঁ, মানে প্রিয়জনের অনুপস্থিতি কিভাবে মানুষের মস্তিষ্ককে, তার শরীরকে একটা অলৌকিক গোলকধাঁধায় ফেলে দেয়, লেখক এখানে সেই ব্যবচ্ছেদটাই করেছেন। একদম তাই। আর এই ব্যবচ্ছেদটা তিনি শুরুই করেছেন মরুভূমির রূপক দিয়ে। হ্যাঁ, ওই যে তিনি বলছেন দীর্ঘদিন পদ্মাবতীকে না দেখার কারণে তার অস্তিত্বের ওপর দিয়ে একটা কালান্তক মরুঝড় বয়ে যাচ্ছে। কালান্তক মরুঝড়। তার মানে তার গোটা সত্তা যেন একটা ধুধু বালুচরে পরিণত হয়েছে। ঠিক। কিন্তু আমার এখানে একটা জায়গায় এসে একটু খটকা লেগেছে। তিনি একটা ভারী শব্দবন্ধ ব্যবহার করেছেন, ধ্রুপদী চাহনির তির্যক অবলোকন। হ্যাঁ, এই জায়গাটা বেশ ইন্টারেস্টিং। মানে তিনি এই ধ্রুপদী চাহনির তির্যক অবলোকন থেকে বঞ্চিত। এই কবিতামাখা কথাটাকে যদি আমরা একটু সহজ প্রতিদিনের ভাষায় অনুবাদ করি, তাহলে এর মানে কি দাঁড়ায়? আসলে শব্দগুলো খুব ভারী হলেও এর ভেতরের অনুভূতিটা আমাদের সবার খুব পরিচিত। ধ্রুপদী চাহনির তির্যক অবলোকন মানে হল ওই যে সেই বিশেষ আর চোখে তাকানো। ও আচ্ছা, মানে সেই ছোট ছোট এক্সপ্রেশনগুলো। হ্যাঁ, হয়তো কোনো একটা কথার পর মানুষটি একটু হেসে পাশ ফিরে তাকাতো, বা চোখের ভাষায় এমন কিছু বলতো যেটা শুধু ওই দুজনই বুঝত। বাহ, দারুণ বলেছেন। লেখক যখন মরুভূমির শূন্যতার কথা বলছেন, তখন তিনি কোনো বিশাল জিনিসের অভাব বোধ করছেন না। তিনি অভাব বোধ করছেন ওই ছোট, নির্দিষ্ট এবং একান্ত ব্যক্তিগত মুহূর্তগুলোর। মস্তিষ্ক যখন তীব্র মানসিক ট্রমার ভেতর দিয়ে যায়, তখন বড় স্মৃতি নয়, বরং এই সূক্ষ্ম স্মৃতির অভাবেই সে সবচেয়ে বেশি কষ্ট পায়। তার মানে ব্যাপারটা এমন যে মানুষ পুরো মানুষটাকে মিস করার চেয়ে তার ছোট ছোট স্বভাবগুলোকে বেশি মিস করে। একদম তাই। আর এই অভাবটাই তাকে তৃষ্ণার্ত করে তুলেছে। আর তৃষ্ণার কথা বলতেই মনে পড়ল, লেখক এখানে তৃষ্ণার্ত চাতক পাখির উদাহরণ টেনেছেন। রূপকথায় তো আমরা পড়ি যে চাতক পাখি এক বিন্দু বৃষ্টির জলের জন্য মেঘের দিকে তাকিয়ে থাকে। হ্যাঁ, ঠিক সেইভাবেই লেখকের প্রতিটি রক্তকণিকা তৃষ্ণায় কাতর হয়ে পদ্মাবতীর নাম জপছে। ঠিক আছে, চলুন বিষয়টা একটু ভেঙে দেখি। চাতক পাখির মেঘের জন্য এই অপেক্ষার বিষয়টাকে যদি আমরা বর্তমান সময়ের একটা পরিচিত অনুভূতির সাথে তুলনা করি, মানে ধরুন মেসেজের জন্য অপেক্ষা করা। হ্যাঁ, একদম। কারো একটা উত্তরের বা বার্তার জন্য অনন্তকাল অপেক্ষা করা। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার সময় বুকের ভেতর যে একটা অদ্ভুত অস্বস্তি তৈরি হয়। কিন্তু এই লেখায় সেই অপেক্ষাকে আক্ষরিক অর্থেই জীবন মরণের তৃষ্ণার পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। এখানে চাতক পাখির রূপকটা কিন্তু খুব গভীরে গিয়ে আঘাত করে। খেয়াল করে দেখুন, অন্য যে কোনো পাখির নদী বা খালবিল থেকে জল খেতে পারে, কিন্তু চাতক শুধু বৃষ্টির জলের জন্যই অপেক্ষা করে। মানে তার কোনো বিকল্প নেই। ঠিক, তার এই তৃষ্ণা মেটানোর বিকল্প কোনো উপায় নেই। বিজ্ঞানের ভাষায় বলতে গেলে আমরা যখন প্রেমে পড়ি, তখন আমাদের মস্তিষ্কে ডোপামিন এবং অক্সিটোসিনের একটা নির্দিষ্ট প্যাটার্ন তৈরি হয়। আচ্ছা। বিচ্ছেদের পর মস্তিষ্ক হঠাৎ করে সেই রাসায়নিক উপাদানগুলো থেকে বঞ্চিত হয়। তখন সে আক্ষরিক অর্থেই একটা উইথড্রল সিমটমের ভেতর দিয়ে যায়। এই তৃষ্ণাটা শুধু আবেগের নয়, এটা এক ধরনের স্নায়ুবিক তৃষ্ণা। মারাত্মক একটা ব্যাপার।
স্নায়বিক তৃষ্ণা। আর এই তৃষ্ণার অনুভূতি কিভাবে লেখকের চারপাশের পরিবেশে প্রভাব ফেলছে সেটা আরও বিস্ময়কর। মানে প্রেক্ষাপট হঠাৎ করে মরুভূমি থেকে শহরের বুকে চলে আসে। হ্যাঁ, এই জায়গাটাতে একটা দারুণ বাঁক আছে। তিনি তো বাস্তবে কোনো মরুভূমিতে নেই, তিনি আছেন একটা ব্যস্ত শহরের মধ্যে। লেখক বলছেন এই জনাকীর্ণ শহরের প্রতিটি ধূলিকণায়, প্রতিটি অলিগলিতে তিনি পদ্মাবতী সেই আভিজাত্য মাখামুখ ছবিটি খুঁজে বেড়ান। কিন্তু ডাকলে কি হয়? ডাকলে কেবল নিজেরই দীর্ঘশ্বাসের অন্ধকার প্রতিধ্বনি ফিরে আসে। তিনি বলছেন তিনি যেন একটা অলৌকিক গোলকধাঁধায় আটকা পড়েছেন, যেখানে নিঃশ্বাস নিলেই অভাবের কাঁটা বিঁধে যায়। নিঃশ্বাস নিলেই কাঁটা বিঁধছে, এই কথাটা কতটা যন্ত্রণাদায়ক ভাবুন। হ্যাঁ, কিন্তু আমি এখানে একটা প্রশ্ন করতে চাই। এই গোলকধাঁধাকে অলৌকিক বলার কারণ কি? কারণ হল এই গোলকধাঁধাটার তো কোনো বাস্তব বা ভৌগোলিক অস্তিত্ব নেই। এটি তৈরি হয়েছে তার স্মৃতির উপাদান দিয়ে। ও, মানে মনের ভেতরের গোলকধাঁধা। একদম। কেউ যখন তীব্র বিরহের মধ্যে দিয়ে যায়, তখন চেনা রাস্তা, একটা নির্দিষ্ট কফির দোকান বা ধরুন বাতাসে ভাসা একটা চেনা পারফিউমের গন্ধও তার জন্য ফাঁদ হয়ে দাঁড়ায়। হ্যাঁ, আমরা অনেকেই হয়তো এটা কোনো না কোনোভাবে অনুভব করেছি। রাস্তা দিয়ে হাঁটার সময় মস্তিষ্ক চারপাশের অচেনা মানুষদের ভিড়ে সেই পরিচিত মুখটাকেই প্রজেক্ট করে। সে জানে মানুষটা সেখানে নেই, কিন্তু চোখ তাকেই খুঁজছে। এটা এক ধরনের মানসিক হ্যালোসিনেশন। এই স্মৃতির গোলকধাঁধা থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই। আর ঠিক এই কারণেই সবচেয়ে শক্তিশালী বৈপরীত্যটা তৈরি হয়। ভেতরে একটা অদ্ভুত লড়াই চলছে, অথচ বাইরে সব শান্ত। লেখক বলছেন তার বুকের ভেতর একটি অবিনশ্বর আগ্নেয়গিরি ক্রমাগত লাভা উদ্গীরণ করছে, অথচ বাইরের দিক থেকে তিনি নিছকই এক নিশ্চল প্রস্তরখণ্ড। ভেতরে আগ্নেয়গিরি, বাইরে পাথর। ঠিক। এই চমৎকার বৈপরীত্যটাকে আমি একটা উপমা দিয়ে বোঝাতে চাই। ধরুন একটা হাঁস যখন জলের ওপর দিয়ে ভেসে যায়, ওপর থেকে দেখতে তাকে কি শান্ত লাগে, তাই না? হ্যাঁ, একদম ধীরস্থির। কিন্তু জলের নিচে সে প্রাণপণে পা চালাচ্ছে। ওপর থেকে দেখে বোঝার কোনো উপায় নেই যে ভেতরে কতটা অস্থিরতা কাজ করছে। মানুষের ভেতরের এই নীরব লড়াইটাও ঠিক ওই হাঁসের মতোই। হাঁসের এই উপমাটা সত্যি অসাধারণ। সাইকোলজির ভাষায় যদি বলি, মানুষ যখন এরকম চরম ট্রমার মধ্যে পড়ে, তখন সে নিজেকে মানসিকভাবে আড়াল করার একটা স্তরে চলে যায়। মানে সে ইচ্ছা করেই শক্ত হয়ে থাকে। হ্যাঁ, সমাজের নিয়ম বা নিজের আত্মসম্মান বোধ তাকে বাধ্য করে বাইরে থেকে পাথরের মতো শক্ত থাকতে। তার মানে তার এই লাভা উদ্গীরণটা বাইরের দিকে হচ্ছে না, সেটা হচ্ছে ভেতরের দিকে। ভেতরের দিকে ধ্বংস হচ্ছে। ঠিক তাই। সে প্রতিদিন নিজেকে নিজের ভেতরেই ধ্বংস করছে। এই যে তীব্র অভ্যন্তরীণ দ্বন্দ্ব, এটি কিন্তু লেখককে প্রেমের প্রকৃত অর্থ নিয়েই প্রশ্ন করতে বাধ্য করে। এখান থেকেই আমরা প্রেমের দর্শনে প্রবেশ করছি। মাঝে মাঝে এই দহন ক্লান্ত করে তুললে লেখক অন্তর্যামীর কাছে প্রশ্ন করেন, কেন এই আগুন এভাবে পোড়ায়? এর তীব্রতা কেন প্রতি পলকে সহস্র গুণ বাড়ে? হ্যাঁ, মানুষ তো প্রেমে পড়ে এক বিন্দু প্রশান্তির নীড় বাঁধতে, একটু স্বস্তির জন্য। কিন্তু লেখকের কাছে এই প্রেম হল আত্মদহনের এক জ্বলন্ত উনুন, যেখানে প্রতিটি নিঃশ্বাস হল আগুনের হলকা। তিনি এমন প্রেম চান না বলেও জানাচ্ছেন। কিন্তু এখানেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। তিনি বলছেন তিনি এই প্রেম চান না, কিন্তু হৃদয়ের অদ্ভুত রহস্য হল একটা পতঙ্গের মতো তিনি বারবার সেই আগুনের শিখাতেই ঝাঁপ দেন, কেবল পদ্মাবতীর সেই মায়াবী অস্তিত্বের এক বিন্দু পরশ পাওয়ার লোভে। ঠিক। আমি এই আগুনে ঝাঁপ দেওয়া পতঙ্গের রূপকটি নিয়ে একটু কথা বলতে চাই। কেন মানুষ এমন কিছুর প্রতি আকর্ষিত হয় যা তাকে ধ্বংস করে দিচ্ছে? এটা কিন্তু খুব গভীর একটা প্রশ্ন। মানে এটা তো অনেকটা আসক্তির মতো বা অ্যাডিকশন, যেখানে বিষ এবং সেই বিষের ওষুধ দুটোই এক। একদম ঠিক ধরেছেন। এই প্যারাডক্স বা স্ববিরোধিতাটাই এখানে সবচেয়ে বড় ব্যাপার। লেখক একদিকে বলছেন তিনি এই দহন চান না, আবার পরক্ষণেই বলছেন তিনি পতঙ্গের মতো ঝাঁপ দিচ্ছেন। কিন্তু কেন? এই যৌক্তিকতা হারানোর কারণ কি? কারণ বিচ্ছেদের যন্ত্রণায় মানুষ আসলে যুক্তিবোধ হারিয়ে ফেলে। সাইকোলজিতে এটাকে ট্রমা বন্ডিং বলা হয়। যখন কোনো কিছুর প্রতি আপনার তীব্র আসক্তি তৈরি হয়, তখন মস্তিষ্ক জানে যে জিনিসটা ক্ষতিকর, কিন্তু ওই ক্ষতিটাই তার কাছে স্বস্তির একমাত্র উপায় বলে মনে হয়। মানে পুড়তে পুড়তেই সে শান্তি খুঁজছে। ঠিক তাই।
আত্মরক্ষার স্বাভাবিক প্রবৃত্তি ভুলে দিয়ে সে বারবার ওই আগুনেই ঝাঁপ দেয়। বিষ আর বিষের ওষুধ এক হয়ে যাওয়া কি অদ্ভুত না! যখন যুক্তি পুরোটাই হার মেনেছে, তখন পদ্মাবতীর কাছে লেখকের চূড়ান্ত চাওয়াটি কি? এটা জানার জন্যই তো আমরা এতক্ষণ অপেক্ষা করছিলাম। হ্যাঁ, এই প্রশ্নের উত্তরের মধ্য দিয়েই আমরা আজকের আলোচনার শেষ ধাপে প্রবেশ করছি। লেখক প্রশ্ন করেন, এই যাযাবর পথিককে আর কতকাল বিরহের বালুচরে দগ্ধ করা হবে? তিনি চান পদ্মাবতী তার মায়া নিয়ে এই ধূসর আসমানে আবার উদিত হোক। এবং তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে এটি নশ্বর শরীরের কোনো ক্ষুধা নয়। না, একদমই নয়। এটি হলো এক তৃষ্ণার্থ আত্মার তার চিরচেনা ঝরনার কাছে ফিরে যাওয়ার আকুল ক্রন্দন। তিনি শেষমেশ একজন শ্রান্ত অভিযাত্রী হিসাবে পদ্মাবতীর কাব্যিক চাহনির একটি পলক প্রত্যাশা করেন। আর এখানেই তিনি বলছেন যে বিরহের দহনে এই অভিযাত্রী আজ নীল হয়ে গেছে। তাহলে এই সব কিছুর অর্থ কি দাঁড়ায়? এই যে বিরহ দহনে নীল হয়ে যাওয়া কথাটা, আমি এর ওপর একটু জোর দিতে চাই। হ্যাঁ, বলুন। বিজ্ঞানের ভাষায় আগুনের সবচেয়ে উত্তপ্ত অংশটি কিন্তু লাল বা হলুদ থাকে না, সেটা নীল হয়ে যায়। ঠিক, ব্লু ফ্লেম। আবার ধরুন, শরীরে অক্সিজেনের চরম অভাব হলে মানুষ কিন্তু নীল হয়ে যায়, দম বন্ধ হয়ে নীল হয়ে যাওয়া। হ্যাঁ, সায়ানোসিস। একদম। এই একটি মাত্র শব্দ দিয়ে চরম উত্তাপ এবং শ্বাসরোধ দুটো সম্পূর্ণ ভিন্ন মাত্রার যন্ত্রণাকে কিভাবে একসাথে বোঝানো হয়েছে ভাবলে বিস্ময়ে হতবাক হতে হয়। আমি আপনার সাথে পুরোপুরি একমত। লেখকের এই নীল হয়ে যাওয়াটা আসলে সব সীমানা পার করে গেছে। যখন তিনি একে তৃষ্ণার্ত আত্মার চিরচেনা ঝর্ণার কাছে ফিরে যাওয়া বলেন, তখন এটি নিছক একটি প্রেমের চিঠি থাকে না। তাহলে কি হয়ে ওঠে? এটি হয়ে ওঠে একটি আত্মিক বা আধ্যাত্মিক প্রার্থনা। পদ্মাবতী এখানে কেবল একজন মানুষ নন, তিনি হয়ে উঠেছেন সেই ঐশ্বরিক উৎস যা ছাড়া লেখকের অস্তিত্ব টিকতে পারছে না। অসাধারণ, সত্যি এক দম বন্ধ করা যাত্রা। আমরা যদি পুরো আলোচনার মূল বিষয়গুলো সংক্ষেপে টেনে আনি, আমরা দেখলাম কিভাবে জাকির পারভেজের এই গদ্যটি মরুভূমির তৃষ্ণা থেকে শুরু হলো, তারপর শহরের গোলকধাঁধায় হারিয়ে যাওয়া, হ্যাঁ, তারপর জ্বলন্ত উনুন পেরিয়ে পরিশেষে আত্মার এক গভীর আর্তনাদে গিয়ে শেষ হলো, যেখানে প্রেম এবং ধ্বংস মিলেমিশে একাকার হয়ে গেছে। একদম। আজকের এই গভীর বিশ্লেষণ শেষ করার আগে আমি সবার ভাবনার জন্য একটা নতুন এবং উদ্দীপক প্রশ্ন ছুড়ে দিতে চাই। বলুন। এই বিষয়টা মূল লেখায় নেই, কিন্তু আমাদের আলোচনার ভিত্তিতেই তৈরি। এই গদ্যের শিরোনাম ছিল পদ্মাবতীর অনুপস্থিতির মরুভূমি। কিন্তু একবার ভাবুন তো, যদি পদ্মাবতী সত্যিই উপস্থিত থাকতেন, তবে কি লেখকের ভেতরের এই অসামান্য কাব্যিক জগৎটি আদৌ সৃষ্টি হতো? বাবা, এটা তো খুব গভীর একটা প্রশ্ন, তাই না? অনেক সময় আমরা যাকে সবচেয়ে বেশি ভালোবাসি, তার অনুপস্থিতি আমাদের ভেতর থেকে সেরা শিল্পটি বের করে আনে। পরম পূর্ণতা কি তবে আকুলতার এই কবিতাকে মেরে ফেলে? ঠিক এই কথাটাই আমি বোঝাতে চাইছি। বিরহ না থাকলে কি এমন শিল্পের জন্ম হতো? এই গভীর প্রশ্নটি আপনাদের নিজেদের মতো করে ভাবার জন্য রেখে দিয়ে আজকের এই চমৎকার বিশ্লেষণটি আমরা এখানেই শেষ করছি। হ্যাঁ, নতুন কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী বিশ্লেষণে।